সো হ্যালো এভরিওয়ান, সিএসএস-এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা সিএসএস-এর এই পর্বে সিএসএস সম্বন্ধে কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব সিএসএস-এ ফন্ট স্টাইল প্রপার্টিটা কী কাজ করে। গত পর্বে আমরা দেখেছিলাম যে সিএসএস-এর মধ্যে ফন্ট ওয়েট প্রপার্টিটা কী কাজ করে, যেটি কিনা আপনারা জানেন যে যখন আমরা এইচটিএমএল-এ কোনো একটা কিছুকে বোল্ড করা ট্রাই করতাম তখন আমাদেরকে বি ট্যাগ বা স্ট্রং ট্যাগ ইউজ করতে হতো। ঠিক সেরকমভাবে যখন আপনাকে বলা হতো যে এইচটিএমএল-এ একটুখানি ইটালিক করে দেখাও, তো তখন আমরা কী করতাম, আই ট্যাগ ইউজ করতাম বা ইএম ট্যাগ ইউজ করতাম, তাই না? তো ঠিক সেম জিনিসটা যদি আমাকে সিএসএস-এ করতে বলা হয়, অর্থাৎ ট্যাগের মাধ্যমে না করে আমাকে যদি বলা হয় যে সিএসএস-এর মাধ্যমে কোনো একটা কিছুকে ইটালিক করে দেখাও, তো তখন আমরা সেটা কী করে করব, এই ফন্ট স্টাইল প্রপার্টিটার মাধ্যমে। তো চলুন দেখা যাক যে ফন্ট স্টাইল প্রপার্টিটা কী করে আমরা সিএসএস-এ ব্যবহার করব। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার পূর্বে আপনাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন। তো রিসেন্টলি আমি কমপ্লিট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ পিএইচপি অ্যান্ড লারাভেলের উপরে একটি কোর্স স্টার্ট করেছি। তো আপনারা যদি চান যে পিএইচপি এবং লারাভেলের উপরে সম্পূর্ণ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সমস্ত কিছু শিখে নিজেদেরকে কেরিয়ারের পথে আরেকটু এগিয়ে নিয়ে যাবেন, তাহলে আপনারা এই কোর্সে এনরোল করতে পারেন। তো কোর্সটিকে এনরোল করার জন্য আপনারা জাস্ট আপনাদের ব্রাউজারে লিখবেন এই ইউআরএলটা webground.in। এই যে দেখুন, এটা হচ্ছে ইউআরএল। তো এই ইউআরএলে ভিজিট করবেন, করার পরে আপনাদের কাছে এই হোম পেজটি ওপেন হবে। তারপরে সেখান থেকে আপনারা এই কোর্সসমূহ এই পেজটাতে ভিজিট করবেন। তো ভিজিট করার পরে চলুন আমরা এখানটাতে ক্লিক করলাম। তো দেখুন কোর্সসমূহ পেজে যাওয়ার পরে আপনারা এখানটাতে এই পুরো কোর্সটা দেখতে পারবেন যে কমপ্লিট ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ পিএইচপি অ্যান্ড লারাভেল। তারপরে জাস্ট এই কোর্সটায় ক্লিক করবেন লিঙ্কটাতে। করার পরে আপনি এখানটাতে সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন। আপনি চাইলে এই ভিডিওটিও দেখতে পারেন যে এই কোর্সে কী কী শেখানো হবে। পাশাপাশি আপনি একটু নিচের দিকে ভিজিট করে পুরো কোর্সের কারিকুলামটা এখান থেকে দেখতে পারবেন যে কী কী টপিক রয়েছে বা কিছু। তো আপনাদের যদি মনে হয় যে এই কোর্সটি আপনার জন্য পারফেক্ট হবে, আপনারা কাইন্ডলি এই কোর্সটি পারচেস করে নেবেন। অলরেডি যে সমস্ত স্টুডেন্ট পারচেস করেছেন তাদের থেকে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, আর তারা খুব ভালোভাবে শিখতে পারছেন। তো আশা করি আপনিও পারবেন। আর কোর্সটি কীভাবে পারচেস করবেন, যদি আপনি ইন্ডিয়া থেকে হন বা বাংলাদেশ থেকে হন, তাহলে এই হোম পেজে চলে যাবেন। একবার হোম পেজে যাওয়ার পরে নিচে দেখবেন একটা সেকশন আছে যে কীভাবে আপনি কোর্সটি পারচেস করবেন। এই যে দেখুন এইখানটাতে রয়েছে কীভাবে কোর্স শুরু করবেন। তো এখানটাতে অ্যাজ এ টেক্সট ফরম্যাটেও আপনাকে বলে দেওয়া রয়েছে যে কীভাবে কোর্সটি পারচেস করতে পারেন, প্লাস ভিডিও ফরম্যাটেও বলে দেওয়া রয়েছে। আপনি যে কোনো একটা দেখে নিতে পারেন যে কীভাবে কোর্সটি পারচেস করবেন। কোনো প্রবলেম হলে আপনি কোড উইথ রাজদীপ পেজে যোগাযোগ করতে পারেন, বা আপনি এই যোগাযোগ অপশানে ক্লিক করেও আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা আবার ক্লাসে ফিরে যাই। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে ওয়েব ক্লাসেস। দেন ওয়েব ক্লাসেসে আসার পরে আমরা আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে আজকে 125। তো আমরা একটা কাজ করলাম, আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে Ctrl+C করে Ctrl+V করে দিলাম, আর এটাকে জাস্ট রিনেম করে আমরা জাস্ট 20টাকে 25 করে দিলাম। ঠিক আছে, তো আমাদের ফোল্ডার রেডি। তো চলুন এবার আমরা VS Code সফটওয়্যারটাকে ওপেন করে নিই, আর VS Codeর মধ্যে এই 125 ক্লাসটাকে নিয়ে চলে আসি। তো VS Code ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে ফাইল অপশানে যান, তারপরে অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেসে ক্লিক করুন। তারপরে এবার আপনি চুজ করুন যে কোন ফোল্ডারটা আপনি ওপেন করবেন। তার জন্য দিস পিসিতে আমি চলে গেলাম, তারপরে ই ড্রাইভ, তারপরে হচ্ছে ওয়েব ক্লাসেস, নিচের দিকে এসে 125টাকে সিলেক্ট করে জাস্ট অ্যাডে ক্লিক করে দিলাম, তারপরে ইএসএ প্রেস করে দিন। দেখুন এখন 125টা ওপেন হয়ে গেল। আর আমি এখান থেকে index.html-কে ওপেন করলাম, style.css-কে ওপেন করে নিলাম। জাস্ট এগুলোর উপর ডাবল ক্লিক করুন, তাহলে দেখবেন পাশাপাশি খুলে যাবে। তো আমরা গত পর্বে ফন্ট ওয়েট সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছিলাম। এই যে ফন্ট ওয়েট 400 অনেক কিছু শিখেছিলাম, তাই না? তো ফর দ্য মোমেন্ট আমি একটা কী কাজ করছি, আমি এখান থেকে সব কিছুকে সিলেক্ট করে রিমুভ করে দিচ্ছি। তো বাই ডিফল্ট এরকম থাকুক, আর বডির মধ্যে জাস্ট এই ফন্টটা থাক, আর আমি জাস্ট এই 124টাকে 125 করে দিচ্ছি। ঠিক আছে, তো Ctrl+S বা সেভ করলাম। তো দেখুন সেভ হয়ে গেল। এইবার আমি একটা কাজ করছি, এখান থেকে সমস্ত কিছুকে না রিমুভ করে দিচ্ছি। যেরকম মনে করুন আমি এখান থেকে যা আছে আপাতত এই ডিফ পর্যন্ত সমস্ত কিছুকে আমি রিমুভ করে দিচ্ছি। আমাদের বেসিক যেটা স্ট্রাকচার সেটা থাকলো, কোনো সমস্যা নেই। তো এইখানটাতে গত পর্বে আমরা কি দেখেছিলাম, আমাদের আগে কি করতে হতো, কোনো একটা টেক্সট মনে করুন এরকম একটা টেক্সট রয়েছে, বা এটাকে একটুখানি যদি আমরা ভালোভাবে দেখতে চাই, যেরকমভাবে মনে করুন একটা পি ট্যাগ রয়েছে। তো পি এর মধ্যে মনে করুন লরেমের 20খানা ওয়ার্ড রয়েছে। ঠিক আছে, তো এর মধ্যে যদি আপনাকে বলা হয় এই যে এই ওয়ার্ডটা NISI, এই ওয়ার্ডটাকে আপনাকে কেউ যদি বোল্ড করতে বলা হতো, তখন আপনি HTML-এ কী করতেন, বি ট্যাগ ইউজ করতেন, তাই না? আর সেটাই আমরা গত পর্বে দেখেছিলাম যে কীভাবে ফন্ট ওয়েটের মাধ্যমে আমরা কোনো একটা কিছুকে বোল্ড করতে পারি। তো এইবার আমরা দেখব যে কীভাবে ইটালিক করা যায়। এবার মনে করুন আপনি পি এর মধ্যে এটা লিখেছেন, তো আমি এটাকে সেভ করলাম। চলুন এটাকে আমরা একটুখানি রান করি। তো রান করার জন্য আমরা এখানে যাব, 125-এর ভিতরে ডাবল ক্লিক করব, এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ওপেন উইথ, তারপরে দেখুন ফায়ারফক্স এখন ওপেন হয়ে গেল, তাই না? তো এইবার যদি আপনাকে এটাকে বলা হয় বোল্ড করতে কিন্তু কোনো HTML না লিখে, তখন আপনি কি করবেন, পিটাকে ধরবেন আর কি বলবেন, ফন্ট ওয়েট বোল্ড, বা যেরকম আমরা ভ্যালুগুলো যেগুলো শিখিয়েছিলাম, যেরকম বোল্ডের জন্য একটা ভ্যালু যেরকম 500, 600, 700, 800 দেখিয়েছিলাম না?
তো ঠিক সেরকমভাবেই যদি আমাকে এখানটাতে কেউ বলে ইটালিক করতে, তখন আমরা কি ইউজ করব? তখন আমরা সিএসএস এর মধ্যে একটা প্রপার্টি রয়েছে, যে প্রপার্টিটার মাধ্যমে আমরা সেটাকে করতে পারি। তো আমরা তার জন্য কোন লেখাটাকে করতে চাইছি বলুন তো? এই লেখাটাকে। আর এটা কার মধ্যে রয়েছে? পি এর মধ্যে রয়েছে। তো সবার আগে সিএসএস এ পিটাকে ধরুন, ঠিক আছে? পিটাকে ধরলাম, ধরার পরে এইবার আপনি এখানটাতে লিখুন যে ফন্ট হাইফেন, এবার লিখুন স্টাইল, ঠিক আছে? দেখুন যখন আমি এন্টার প্রেস করলাম কোলন দেওয়ার পরে, তখন দেখুন এখানটাতে কত রকমের অপশান এসছে, নর্মাল, অবলিক, ইটালিক। তো বাই ডিফল্ট নর্মাল বলে ভ্যালুটা থাকে। তো নর্মাল মানে অ্যাজ ইট ইজ, যেরকমভাবে আপনি টেক্সটটাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সেরকমই থাকবে। আপনি রিফ্রেশে প্রেস করুন, দেখুন সেম রয়েছে। এইবার আপনি যেটা অ্যাচিভ করতে চাইছেন সেটা হচ্ছে ইটালিক, তাই আপনি এখানটাতে দিয়ে দিন যে ইটালিক। এটাকে সেভ করুন, করার পরে আমি যখন এখানে যাব রিলোডে প্রেস করব, দেখুন এটা এখন ইটালিক হয়ে গেল। তো যখনই আপনি আপনার ওয়েবসাইটে কোনো একটা টেক্সটকে এরকম ইটালিক ফরম্যাট দিতে চাইবেন সিএসএস এর মাধ্যমে, তখন আপনাকে অবশ্যই এই ফন্ট স্টাইল প্রপার্টিটা ইউজ করতে হবে। এইবার আমি এটাকে সরিয়ে দিলাম। তাহলে কোশ্চেন হচ্ছে আর যে অপশানগুলো ছিল, আমি এবার কন্ট্রোল স্পেস বার প্রেস করলাম, এই অবলিক এটা কী কাজ করে? আপনি যখন আপনার ওয়েবসাইটে ফন্ট ইউজ করবেন, যেরকম এখানটাতে এখন সেজো ইউআইটা ইউজ হচ্ছে, তারপরে বা আপনি ধরুন কোনো একটা ফন্ট ইউজ করছেন, যেই ফন্টের মধ্যে কি না ইটালিক ফন্টটা সাপোর্ট করে না বা ইটালিকটা সাপোর্ট করে না, বা বলতে পারেন ইটালিক ভার্সান ওই ফন্টের মধ্যে নেই, তো তখন মনে করুন আপনি এখানটাতে যতই ইটালিক লিখুন না কেন, সেটা কিন্তু এখানটাতে আর ইটালিকটা দেখাবে না। এই মুহূর্তে দেখাচ্ছে, বাট মনে করুন আপনি এমন একটা ফন্ট এখানে ব্যবহার করছেন যার মধ্যে কিনা ইটালিক বলে ভার্সানটাই নেই, তো তখন আপনি এখানটাতে ইটালিক লিখলে কিন্তু এইখানটাতে যে ইটালিকের এফেক্টটা সেটা কিন্তু আপনার এখানটাতে পড়বে না। তাই ওই রকম সময় যখন কোনো একটা ফন্টের মধ্যে ইটালিক ভার্সান থাকবে না, তখন সেই ফন্টটাকে ইটালিক দেওয়ার জন্য, কারণ আপনাকে রিকোয়ারমেন্ট বা ক্লায়েন্ট আপনাকে বলেছে এটাকে ইটালিক করতেই হবে, আর সেই ফন্টের মধ্যে যেহেতু ইটালিক ভার্সানটা নেই, তো তখন আপনি কি ইউজ করবেন? এখানটাতে অবলিক ইউজ করবেন। তাই আমি এখান থেকে ইটালিকটাকে সরিয়ে দিলাম। তো তখন এখানে কি দিতে হবে? অবলিক। তো এখানটাতে কন্ট্রোল স্পেস বার প্রেস করুন, তারপর এখান থেকে অবলিকটাকে চুজ করুন। এই যে দেখুন অবলিকটা দিলাম। এবার এটাকে সেভ করব, এখানে যাব রিলোডে প্রেস করব, আপনি এখন সেম এফেক্ট দেখতে পারবেন, কারণ যে ফন্টটা আমি এখন ইউজ করছি সেটার মধ্যে ইটালিকও রয়েছে যেহেতু, আর অবলিকও রয়েছে বাই ডিফল্ট। তাই যখন কোনো একটা ফন্টের মধ্যে ইটালিক কাজ করবে না, তখনই আপনি শুধুমাত্র অবলিকটা নিয়ে কাজ করবেন। ইভেন এই অবলিকের আরেকটা প্রপার্টি রয়েছে, যেরকম এটার মধ্যে আপনি স্পেস দিয়ে এখানটাতে ডিগ্রি ডিফাইন করে দিতে পারেন, যেরকম আমি এখানটাতে বলে দিতে পারি 20 DEG, ঠিক আছে? তো এটাকে সেভ করুন, এখানটাতে যান, রিফ্রেশে প্রেস করুন, দেখুন এখন বাই ডিফল্ট এটা এরকমভাবে রয়েছে। আর যেহেতু এটা বাই ডিফল্ট ইটালিক থেকে নিচ্ছে, মনে করুন আপনি এখানটাতে দিয়ে দিলেন 90, এটাকে সেভ করলাম, এখানে যাব রিলোডে প্রেস করব। এটা এখন কাজ করবে না অ্যাকচুয়ালি, কারণ এটার জন্য ওই অবলিকের ফন্টের ওটা আপনাকে নিতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। যেহেতু আমাদের অলরেডি এই ফন্টটার মধ্যে ইটালিক কাজ করছে, তাই এটা অবলিককে এখন এই মুহূর্তে নেবে না, ও বাই ডিফল্ট ইটালিকের ফন্টের ভেরিয়েন্টটাই কিন্তু নিচ্ছে। তো আপাতত আপনারা এই ডিগ্রিটা জেনে রাখুন, পরে যদি আপনাদের কখনো কাজে লাগে তখন আপনারা ইউজ করতে পারেন। তো বেসিক্যালি আপনি যখন এই ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তখন দেখবেন সমস্ত কিছুতেই আপনার ইটালিক দিলেই কাজ হয়ে যাচ্ছে, আপনাকে অবলিক দেওয়ার কোনো দরকার হবে না। তো আমি এখানে ইটালিকটা দিলাম, সেভ করলাম, ব্যাস। তো দেখুন হয়ে গেল, তাই না? তো আপনি এখানে যান, একবার রিলোডে প্রেস করুন, দেখুন হয়ে গেছে। তো মাঝে মাঝে দেখবেন এরকম কোনো একটা আপনার কাছে লেখা থাকে যেটাকে কিনা পুরোটাকে ইটালিক করতে হয়। তো যখনই আপনার ইটালিকের প্রয়োজন হবে, তখন আপনি কি করবেন? এই সিএসএস এর মাধ্যমে সেটাকে ইটালিক করে দেবেন, ঠিক আছে? ফন্টের এই প্রপার্টিগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ যখনই আপনি একটা ওয়েব পেজের মধ্যে কাজ করবেন, বিভিন্ন রকমের জিনিসগুলো যেরকম ফন্ট সাইজ, তারপরে আমরা ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল শিখলাম, এরপরে ফন্ট ভেরিয়েন্ট শিখবো, ওয়ার্ড স্পেসিং শিখবো, লাইন হাইট শিখবো। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু সব সময় ইউজ হয়, কারণ একটা যখন লেখা আপনার ওয়েবসাইটের মধ্যে আসে, যেরকম মনে করুন এখানটাতে আমি আরও ফন্ট বাড়িয়ে দিলাম, যেরকম লরেমের 100, ঠিক আছে? এটাকে সেভ করলাম, সেভ করার পর আমি যদি এখন রিফ্রেশে প্রেস করি, তো এটা হচ্ছে আমার কাছে একটা প্যারাগ্রাফ। তো একটা প্যারাগ্রাফকে দেখবেন ইউজার চাইবে যে অনেক রকমভাবে, কারণ এটা দেখুন স্পেসিংটা কম, তো ক্লায়েন্ট চাইতেই পারে যে এটা স্পেসিংটা আপনি বাড়িয়ে দিন, আর ক্লায়েন্ট চাইতেই পারে যে এই লেখাগুলোর মাঝখানে গ্যাপ আপনি বাড়িয়ে দিন। তো কোনটা কিসের মাধ্যমে হয় সেটা আপনার জেনে থাকাটা দরকার। তো এই কারণেই আমরা ফন্ট প্রপার্টিটাকে নিয়ে এক একটা আলাদা আলাদা প্রপার্টিকে ব্রেকআপ করছি, যাতে করে আপনাদের সুবিধা হয় বুঝতে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে কোনো একটা ফন্টকে বা কোনো একটা লেখাকে বা কোনো একটা ট্যাগকে ইটালিক করতে হয়, ঠিক আছে? তো এর নেক্সট পর্বে আমরা ফন্টের আরও অনেক প্রপার্টি নিয়ে অনেক বিস্তারিত জানবো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো। আর যারা আজকের ক্লাসটিতে নতুন রয়েছেন তারা কাইন্ডলি এই ভিডিও ডিসক্রিপশনটি অবশ্যই ভিজিট করবেন, সেখানটাতে আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলের আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি সেই সমস্ত পেজ আর চ্যানেলগুলোতে ভিজিট করবেন, সেগুলোকে সাবস্ক্রাইব করে আর বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, যাতে করে যখনই আমি কোনো জায়গাতে কোনো কন্টেন্ট প্রোভাইড করি না কেন তার নোটিফিকেশন যেন সবার আগে আপনি পেতে পারেন। আর আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ক্লাস
ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।